পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। মেহনুরকে বাড়ি নিয়ে আসার পর অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি এহসানের পক্ষে। তাই এহসান তাদের পারিবারিক মহিলা ডাক্তারকে ফোন করে নিয়ে আসে। ডাক্তার এসে মেহনুরকে পরীক্ষা নিরীক্ষা করে এহসানকে জানান, মেহিনুরের অতিরিক্ত ভয় এবং হেজিটেশনের কারণে বারবার জ্ঞান হারাচ্ছে। তবে চিন্তার কিছু নেই, কিছু মেডিসিন নিলে সবটা ঠিক হয়ে যাবে। এহসান মেহনুরের পাশে বসেই রইল। এহসান তার চাহনি যেন আটকে গেছে মেহনুর মুখের উপর। এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছে না। মেহনুরের মুখে প্রশান্তি, তার চুলের এলোমেলোর বুনন, এমনকি অচেতন অবস্থা, তার সৌন্দর্য এহসানের হৃদয়ে শঙ্খের সুর তুলছে। কিন্তু সেই সুরে এক ধরনের টানাপোড়েন রয়েছে। এমন এহসান গভীরভাবে তাকে ভাবে, আচ্ছা, যদি ওর কপালে একবার চুমু খাই পাপ হবে কি? নিজের প্রশ্নের উত্তর যেন ও নিজেই খুঁজে পায় না। মনে বেশি উঠে মেহনুরের করা কথাগুলো। আবার মনে পড়ে মেহনুর তো তার হালাল নারী, তাহলে কি সত্যি পাপ হবে? নিজেকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু তার অন্তরে আরেকটি প্রশ্ন যেন বিদ্রোহ করে বসে। আমি তো নিজেই পাপ, তাহলে শখের নারীকে ছুঁয়ে সেই পাপের ভার বাড়ালে ক্ষতি কি? এইদিকে ছোট তালুকদার বাড়ির প্রতিটি সদস্যের মন আজ দুদিন ধরে বিষাদে ভরে গেছে। ছোট তালুকদার মঞ্জিল মনে হচ্ছে প্রাণহীন। কোনো কেন বা হবে না বলুন তো? এই মহলে প্রাণ তো মেহনুর, যে এই মহলে আর নেই। দাদু, দাদা, চাচা, চাচিরা, চাচাতো ভাই বোনেরা, আর রইল বড় ভাই মেহেরাজের কথা। সে তো কেঁদেই ভাসিয়ে দিচ্ছে দুনিয়া, আর বারবার ফোন দিচ্ছে আর একটাই কথা জানাতে চাচ্ছে, তার কলিজার টুকরোটারে বাড়ি ফেরানো হয়েছে কিনা। আর ছোট ভাই মেহরুব, যে কিনা গুরুতর অসুস্থ। এহসানের লোকজন খুব বাজেভাবে মেরেছে ওকে, কিন্তু এসবে পাত্তা দিচ্ছে না কেউ। সে যে কতবার যেতে চেয়েছিল বড় তালুকদার বাড়ি, তার হিসেব নেই। কিন্তু বাড়ির মহিলারা তাকে বরাবরই অনেক কষ্টে বুঝিয়েছে। নিজ ঘরে বসে নিজের বোনের জন্য চিৎকার দিয়ে কাঁদছে, কারণ সে জানে এহসান তার বোনকে তিলে তিলে শেষ করে দিবে। এই এহসান তালুকদার মানুষই নয়, এক ভয়ঙ্কর শিকারী, যার নজর যেটায় পড়ে সেটা ছিনিয়ে নেয়। যদি সে জানতো এহসানের লক্ষ্য তার বোন ছিল, তাহলে সে মেহনুরকে এই গ্রামেই রাখতো না। আজ সবাই অতি আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে সদর দরজায় দাঁড়িয়ে আছেন। মনে করছেন হয়তো মেহনুরকে ফিরিয়ে এনেছেন, এহসানকে জায়গা ফিরিয়ে দিয়ে। কিন্তু তাদের আশা ভুল ধারণা, ভুল। যেভাবে গিয়েছিল সেভাবে আসলেন বাড়ির সব পুরুষরা। এটা দেখে এনিফা বেগম, মানে মেহনুরের দাদু, তাড়াতাড়ি তার ছেলেদের সামনে গিয়ে দাঁড়ান আর প্রশ্ন করেন, আব্বা, আমার মেহনুর কই? ওরে তো আনোনি, কই আমার সোনার টুকরো? মেহনুরের বাবা জুকরে কেঁদে ওঠেন মায়ের এহেন প্রশ্নে। নিজের বড় ছেলেকে এভাবে কাঁদতে দেখে এনিফা বেগমের হুঁশ উড়ে যায়। উনি কিছুই বুঝে উঠতে পারেন না, তাই চিৎকার করে নিজের ছেলেকে বলেন, কি হয়েছে আব্বা, এমনভাবে কাঁদছিস কেন? আর আমার নাতনি কোথায়? তখন তৌফিক সাহেব বলেন, আম্মা, ওই কুত্তার বাচ্চা এহসান ওরে নিয়ে গিয়েছে, আমাদের আম্মাজানকে নিয়ে গিয়েছে। এটা শুনে সবাই স্তব্ধ হয়ে যান। বাড়ির মহিলারা আসলে মুখ চেপে কাঁদতে শুরু করেন। মেহনুরের দাদু সোফায় মাথা নিচু করে বসে থাকা ওনার স্বামী মুস্তফা সাহেবের কাছে যান আর গিয়ে কান্না করে বলেন, আপনার জমি পেয়েছেন তো, হলো তো? এখন আমার নাতনিকে খেয়ে মেরে ফেলবে ওই অমানুষ এহসান। ওকে আপনারা জানতেন না কি খারাপ ওই কুকুরটা? তাহলে কেন রাজি হইলেন ওই নিকৃষ্ট চুক্তিতে? মুস্তফা সাহেব মাথা নিচু করে নেন। কি বা বলবেন? তার জন্যই তার ফুলের মতো নাতনির জীবন এক বিষাদ কলঙ্কে ছেয়ে গেল। কিছুক্ষণ পর মেহনুরের জ্ঞান ফিরে। ধীরে ধীরে চোখ খুলে দেখে এহসান তার পাশে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহনুর ধীরে উঠতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এহসান সাহায্য করার জন্য হাত বাড়ে। মেহনুর তৎক্ষণাৎ চিৎকার করে বলে উঠছে, বলেছি না স্পর্শ করবেন না, দূরে থাকুন আমার থেকে। আমার আপনার প্রতি ঘেন্না হয়, ঘেন্না।
এহসান মেহনুরের কথা শুনো ধৈর্য ধরে তাকে বিছানায় হেলান দিয়ে বসায়। মেহনুর ভেতরে তোলপাড় অনুভব করছে, তার অন্তর যেন জ্বলছে। নিজেকে সামলানোর জন্য বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করে। ঠিক তখন এহসান আজব এক প্রশ্ন ছুড়ে দেয় তার দিকে। ওই ছেলে কি যেন নাম? ও হ্যাঁ, রায়ান। সে কে? মেহনুর নির্ভর দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে ধীরে বলে, আমার স্বামী। এই উত্তর শুনে এহসানের ধৈর্য আর ধরে না। কোনো কথা না ভেবে টাস করে একটা চর বসিয়ে দেয় মেহনুরের বাম গালে। অসুস্থ অবস্থা এত জোরে চর মেহনুর সহ্য করতে পারে না। চোখের সামনে দুনিয়া উল্টে যেতে শুরু করে। মনে হয় আজরাইল তার সামনে এসে দাঁড়িয়েছে। মগজ যেন গলে কানের বাইরে বেরিয়ে আসবে। এহসান তখন বজ্রকণ্ঠে চিৎকার করে বলে, তোর স্বামী আমি, তোর সব কিছু আমি। আর কোনো দিন তোর মুখে কোনো হারাম পুরুষের নাম শুনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বেয়াদব নারী। মেহনুর নিস্তেজ হয়ে পড়ে, মাথা বালিশে এলিয়ে দেয়। এত ভয়ঙ্কর জ্বর হজম করা তো সহজ ব্যাপার নয়। এহসান মেহনুরকে আর কিছু বলে না, কারণ সে ভালো করে অনুভব করতে পারছে এই থাপ্পড় হজম করা মেহনুরের পক্ষে অতি সহজ নয়। তাই উঠতুরতে বলে, থাপ্পড়টা ভালো করে হজম করে নিয়ে জোহরের নামাজটা পড়ে নিস। এহসান এমন আদেশ করে কক্ষ ত্যাগ করে। মেহনুর এখনো আগের মতো শুয়ে আছে। এহসান নিচে আসে। বর্তমানে কেউ বাড়িতে নেই, পুরুষ মানুষ। তার আব্বা একটা বিচার সভায় গেছেন, আর তার দুই ভাই, একজন ফ্যাক্টরির কাজ দেখতে গেছেন, অন্যজন অফিসে টাউনে। এহসান নিচে আসতে হাসি বেশে বলে, ভাইজান, বাগানে আলতাফ হোসেন আয়শা বসে আছেন আপনার লাইগা। এহসান বলে, ও হ্যাঁ, এরে তো বলেছিলাম আসতে। আচ্ছা, তাহলে তুই চা নাস্তা তৈরি করার জন্য বল, আমি যাচ্ছি। আচ্ছা। এহসান যায় বাগানে। বাগানে কয়েকটা সাদা সেটের চেয়ারের টেবিল রাখা আছে মিটিং কথাবার্তা বলার জন্য। কারণ তালুকদার মঞ্জিলের নিয়ম, বাইরের লোক আসবে, বাইরে বসে কথা বলে চলে যাবে। বাগানটা অনেক বড়, অনেক ফুলের গাছ, ফলের গাছ রয়েছে। আর তা থাকবে না কেন? এই বাগানের যত্ন নেওয়ার জন্য 5 থেকে 7 জন লোক রাখা হয়েছে। এহসান যেতেই আলতাফ হোসেন বসা থেকে উঠে যান আর ওকে উদ্দেশ্য করে সালাম দেন। এহসান আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? তার চেয়ারের সামনে বসতে বসতে বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, বসুন বসুন। বসার জন্য হাত দিয়ে ইশারা করে। আলতাফ হোসেন মুচকি হেসে বসেন আর ইতস্তত কণ্ঠে বলেন, আসলে আপনি যে প্রচারের কথা বলছেন নির্বাচনে। এহসান শুনাচ্ছিয়ে বলে, আমি শুদ্ধ বাংলা স্পষ্ট ভাষা খুব পছন্দ করি। আশা করি আপনি তার সম্পর্কে অবগত। এমন কথা শুনে আলতাফ হোসেন আরো ঘাবড়ে যান, কিন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলেন, একটু যদি ভেবে দেখতেন, কারণ এখন তো আর দেশ আগের মতো নেই, স্বৈরাচারী সরকারও নেই। এহসান মৃদু হেসে বলে, তো কি হয়েছে? ওই মহিলা গেছে, সাথে কি দেশের রাজনীতিও নিয়ে গেছে? নেয়নি? নেয়নি তো তাহলে আমি আর কোনো কথা শুনতে চাই না। নমিনেশন পেয়ে গেছি, তার মানে আমি এই শহরে মেয়র, বুঝলেন তো? আলতাফ হোসেন কাচুমাচু করতে করতে বলেন, সেটা বুঝেছি, কিন্তু সমস্যা এখানে নয়, সমস্যা তো রাতুল। সে তো আমাকে বারবার হুমকি দিচ্ছে প্রচারণা না করতে। এহসান যথেষ্ট ঠান্ডা শান্ত সুরে বলে, কাল অথবা পরশুর মধ্যে ওকে আমি তোলার ব্যবস্থা করছি, আপনি আপনার কাজে মনোযোগ দিন। আলতাফ হোসেন ফরকে গিয়ে বলেন, কোথায় এনে তুলবেন? এহসান রুক্ষভাবে জবাব দেয়, দুনিয়া থেকে। আলতাফ হোসেন কাচুমাচু করে বলেন, কিন্তু ওনার আশেপাশে তো অনেক লোকজন থাকে, সবসময় নিরাপত্তার মধ্যে। এহসান তাচ্ছিলের হাসি দিয়েই বলে, কখনো দেখেছেন আপনি এই এহসান তালুকদারের শিকার মিস হতে? না। ইনশাল্লাহ তাহলে এটাও হবে না। এই বলে হাসিবকে ডাক দেয়। হাসিব, এদিকে আয় তো। হাসিব দৌড়ে এহসানের সামনে আসে আর বলে, জি ভাইজান, বলেন। এহসান চেয়ার থেকে উঠে যেতে যেতে বলে, কাল দক্ষিণের মাঠের ফসলের যে টাকা নিয়ে এসেছিস তার থেকে ওনাকে 1 অথবা 2 দিয়ে দিস চা নাস্তা খাওয়ার জন্য। তারপর আলতাফ হোসেনের দিকে তাকিয়ে বলে, চা নাস্তা করে নিবেন সাহেব, আর কোনো ভুল যাতে না হয়। আসি, আসসালামু আলাইকুম। এই বলে এহসান বাগান থেকে চলে যায়। আর হাসিব আলতাফ হোসেনকে 2 লক্ষ টাকা দিয়ে
বিদায় দেয়। এদিকে মেনুর অনেকক্ষণ পর ধীরে ধীরে উঠে অজু করে নামাজ পড়ে নেয়। এখনো সেই যায় নামাজে বসে আছে আর নিজের অন্ধকারে তলিয়ে যাওয়া ভবিষ্যৎ নিয়ে ভাবছে। এহসান ঘরে এসে দেখে মেহনুর যায় নামাজে বসে আছে। এটা দেখে কিছুটা শান্তি পেল মনে। মেহনুরের মুখ দেখার জন্য মেহনুরের সামনে যায়, কিন্তু তাও দেখতে পারছে না। মাথা নিচু করে বসে আছে এই বেয়াদব নারী। এহসান জানে ওর উপস্থিতি টের পেয়ে এমনটা করছে, জানে এটা হয়তো রাগ, কিন্তু তাও কেন রাগ হচ্ছে? এহসান শান্ত সুরে ওকে ডাক দেয়। মেহিনুর। এমন আকস্মিক ভাবে ডাক দেওয়ার কারণে মেহনুরও মুখ তুলে ওর পানে তাকায়। ব্যাস, এই শেষ। এহসানের অন্তর মেহনুরের এই অবুঝ চাহনি এহসানের বক্ষস্থল অবধি গিথে গিয়েছে। নামাজ পড়ার জন্য পরনের ওড়না গোল করে মাথায় পেঁচিয়েছে, যার কারণে মেহনুরের মায়াবী মুখখানা অতি সুন্দর লাগছে। এহসান নিজ মনে ভাবে, এই নারীর কত রূপ দেখবো আল্লাহ, তুমিই ভালো জানো। এখন তো পুরো কবুতরের বাচ্চা লাগছে। ইস, মনে হচ্ছে দুই গাল বরাবর কয়েকবারে হাজারটা চুম্বন করতে। মেহনুর মনে মনে ভাবছে, এই কুত্তাকে দেখে কেন জানি আমার অন্তর অবধি বিষাদ হয়ে যায়। ফের চোখ নামিয়ে নেয় মেহনুর। তখনই এহসান ওর অতি নিকটে এসে হাঁটু গেড়ে বসে। মেহনুর এটা দেখে স্তব্ধ হয়ে যায়, কারণ এহসান ওর নিকটে আসা মানে ওর আজরাইল ওর কাছে আসা। এতটা ভয়ঙ্কর ভাবে পায় এহসানকে মেহনুর। এহসান ওর দুই গালে আলতো করে ধরে নিজের মুখের দিকে করে। ভয় মেহনুরের ঠোঁট অব্দি কাঁপছে। এহসান হেসে বলে, মেহনুর জানিস, তোকে এই রূপে একদম কবুতরের বাচ্চার মতো লাগছে। ভয় ভয় বলে, আমায় ছাড়ুন, আমার কষ্ট হচ্ছে। এহসান তার ছেলের হাসি দিয়ে বলে। এতটা যত্ন নিয়ে স্পর্শ করি, তাও তোর। এহসান হাত ছড়িয়ে নেয়। মেহনুরের মৃদু স্বরে বলে, কলঙ্কের ছোঁয়া যতই যত্নের হোক তা হয় বিষাক্ত। এহসান হাত ছড়িয়ে নেয়। মেহনুর মৃদু স্বরে বলে। এহসান দীর্ঘশ্বাস ফেলে উঠে যায়, কিচ্ছু বলে না। কাপড় রাখার ঘরে যায়, তাকে অফিস যেতে হবে। এটা দেখে মেহনুর অবাক হয়ে যায়, কারণ এই একটি কক্ষের ভেতরে কতগুলো কক্ষ সম্ভব। প্রথমত এই কক্ষটাই দুটি বড় কক্ষের বিভক্ত। প্রথমে দরজা খুলে একটি কক্ষ, যেখানকার মাঝখানে রয়েছে রাজকীয় একখানা বড় সোফা, একটি রাজকীয় বইয়ের শেলফ যেখানে হাজারো বই রয়েছে, আর দুটি রাজকীয় ধরনের ক্যাবিনেট প্রথম কামরায়। তারপর একটি বড় দরজা যেখানে মখমলের পর্দা ঝুলানো। সেই দরজা অতিক্রম করলেই আরো একটি বড় কক্ষ, সেখানে রাজা বাদশাদের মতো মখমলের কাপড়ের চাদর দিয়ে সাজানো রাজকীয় একটি বিশাল বিছানা। এখানে রয়েছে রাজকীয় একখানা বড় সোফা। এই কক্ষে একটি বড় বেলকুনিও রয়েছে, তবে মেনুর এখনো সেখানে যায়নি। এছাড়াও রয়েছে একটি বড় কালো টেবিল, যেখানে রাখা আছে অনেক কিছু, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি। আরও রয়েছে কক্ষের দেয়ালে অনেক ছোট ছোট তাকের মতো শেলফ, যেখানে বিভিন্ন ধরনের সংবর্ধনার প্রতীক, অ্যান্টিক জিনিসপত্র সুন্দর করে সাজানো। একটি মাধ্যম আকারের রাজকীয় ওয়ার্ড্রোবে রাখা আছে, যার উপরে রাখা কোরআন শরীফ, 3টি খণ্ড ও একটি তসবিহ। ড্রয়ারে সম্ভবত রাখা জায়নামাজ, কারণ এখান থেকে মেহনুর জায়নামাজ নিয়েছে। বিছানার দুই পাশে রয়েছে সুন্দর দুটি ছোট টেবিল। এই কক্ষের ঝাড়বাতিগুলো অত্যন্ত দৃষ্টিনন্দন। আর বাকি রইল ওয়াশরুম। এক ওয়াশরুম 3 ভাগে বিভক্ত। একদিকে গোসলের জন্য থাই লাগানো, বেশ বড়সড় কক্ষের মতো, আর অন্যদিকে থাই দিয়ে আবৃত টয়লেট, আর মাঝখানে বড় একখানা বেসিন অজুর জন্য। ওয়াশরুমের পাশে একটি দরজা দেখে প্রথমে মনে হয়েছিল সেটি ওয়াশরুম, কিন্তু এখন বুঝতে পেরেছে সেটি কাপড় রাখার কক্ষ। এই বাড়িটির ভেতরে এত সুন্দর, অথচ বাইরে থেকে পোড়া মাটির রং করে রাখা হয়েছে। দেখে মনে হয় কত বছর পুরনো রাজবাড়ি। এটাও চিরসত্য, এটি রাজবাড়ি। তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন এই এলাকার রাজা ছিলেন। তার সবচেয়ে বড় মহলটি এরা পেয়েছে, আর ছোট মহলটি পেয়েছে মেহনুররা। এহসান তৈরি হয়ে বেরিয়ে আসে। মেহনুর ঘরের সৌন্দর্যের মধ্যে ডুবে আছে, তখনই হঠাৎ এহসানের কণ্ঠে ধ্যান ভাঙে মেহনুরের। দেখে নে, এখন থেকে এই মহলের রাজার রানী তুই। মেহনুর অবাক হয়ে এহসানের দিকে তাকায়, চোখে বিস্ময়। সারা জীবন যতবার এহসানকে দেখেছে সবসময় পাঞ্জাবি পাজামা দেখা, ধপধপে
সাদা কিংবা কখনো হালকা রঙের পোশাকে, কিন্তু আজ এসান যেন অন্য এক রূপ ধারণ করেছে। কালো স্যুট কোট, চকচকে কালো জুতো, বা হাতের কবজিতে ঘড়ি, আর চুলগুলো যেন আলাদা যত্ন নিয়ে গুছিয়ে রাখা। মেহনুর কিছুক্ষণ স্তব্ধ। এমন করে আগে কখনো দেখনি এসানকে। স্বাভাবিক অবস্থায় তাকে সুদর্শন মনে হয়, কিন্তু আজকের এই নতুন রূপ যেন মেহনুরের মনের কল্পনা সব প্রতিচ্ছবি ছাড়িয়ে গেছে। তবুও মেহনুরের মনে প্রশ্ন জাগে, যাকে সে এত অপছন্দ করে তার কি সৌন্দর্য চোখে পড়ে? হয়তো নয়। তাই মেহনুর তার ছেলে সুরে বলে, কোনো পাপীর রানী হতে চাই না আমি। এসান মৃদু হেসে বলে, রাজা পাপ, রানী নিষ্পাপ, এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে? কিছু বলে না মেহনুর, শুধু ঘৃণা ভরে তাকিয়ে থাকে এসানের পানে। এসান তার ব্যাগ হাতে নিয়ে সালাম দিয়ে বেরিয়ে যায়। এসান বেরিয়ে এসে আপন মনে মনে বলে, বুকটা কেঁপে ওঠে যখন তোমার চোখের ঘৃণা আমাকে বিদ্ধ করে। এসান চলে যাওয়ার খানিকক্ষণ পর এসব কক্ষে প্রবেশ করলো। তার হাতে খাবারের একটি থালা। মেহনুর এখনো এক জায়গায় স্থির হয়ে বসে আছে। এসাকে দেখে এক পলক তাকায়, তারপর দ্রুত মুখ ঘুরিয়ে নেয়। এসা ধীর পায়ে এগিয়ে এসে মেহনুরের সামনে খাবারের থালাটি রাখে। মুখে এক ধরনের বিষণ্ণতা ঝুলেছিল, নরম গলায় বলে, খুব রাগ হচ্ছে তাই না আমার উপর? মেহনুর ধীর চোখে তার দিকে তাকায়, ছলছল কঞ্চে বলে, কি করব বল? তোর ভাইয়ের জন্য আমার জীবনটাই শেষ হয়ে গেল। এখন আবার কি করা উচিত তুই বল। এসা একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখ মেহিনুর, আমিও জানি এই ব্যাপারটা খুব নোংরা, আমার নিজেরও ঘৃণা হয়, কিন্তু কি করব? আমার কিছুই করার নেই, কেউ আমার কথা শুনবে না। আর ভাইজান, সে তোকে কখনোই ছাড়বে না। আমার ভাইজান খুব বেশি বাজে একটা লোক। মেহনুরের চোখে কান্নার ঢেউ ভেসে ওঠে। ফুপিয়ে ফুপিয়ে বলে, তোর ভাই একটা জানোয়ার, একটা পশু। সে আমার ভাইটাকে কুকুরের মতো মেরেছে। কি দোষ ছিল ওর? এই কথা বলে সে হাউমাউ করে কেঁদে উঠছে। এসা দ্রুত তার গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছে দিয়ে বলল, আমি কি করব বল? কিছুই করার নেই আমার। যা হোক, এখন খেয়ে নে যান, ওষুধ তো খেতে হবে, তুই খুব অসুস্থ। এসা এক লোকমা ভাত মেহনুরের মুখের সামনে ধরে। মেহনুর গলা চেপে এক লোকমা গিলে ফেলে। এসান যখন তার কোম্পানিতে নিজের কক্ষে প্রবেশ করলো, চোখে পড়লো টেবিল জুড়ে ফাইলের স্তূপ। গোটা অফিস যেন নীরব, কিন্তু কাজের চাপ তার মাথার ওপর পাহাড় হয়ে ভর করেছে। সব চিন্তা সরিয়ে সে নিজের কাজে চেয়ারে বসলো। হাত বাড়িয়ে একটা ফাইল তুলে নিয়ে সই করতে শুরু করলো। কিন্তু কাজের মাঝেই তার মন যেন অন্য কোথাও ছুটে গেল। রাতুলের মুখে বারবার মনে পড়তেই লাগলো সেই প্রতিদ্বন্দ্বী, সেই শত্রু, যে এখন তার জীবনের বর্তমানে সবচেয়ে বড় ধাতা। কিছুক্ষণ নিঃশব্দে বসে থাকে এহসান, তারপর গভীর চিন্তায় নিমগ্ন হয়ে টেবিলের উপর রাখা ফোনটি হাতে তুলে নেয়। এক মুহূর্ত দেরি না করে ফোন লাগায় একজন রাশিয়ান কন্ট্রাক্ট কিলারের কাছে। উদ্দেশ্য একটাই, রাতুলকে সরিয়ে দেওয়ার জন্য একজন কিংবদন্তি স্নাইপার হায়ার করে। কারণ রাতুল এখন সর্বদাই নিরাপত্তার চাদরে মোড়া, তাকে সামনে থেকে আঘাত করা অসম্ভব। ওকে দূর থেকে উড়াতে হবে। এসার নিজের মনে ফিসফিস করে। রাশিয়ান কিলারের সঙ্গে আলাপের পর সে ঠিক করে একজন দক্ষ স্প্যানিশ স্নাইপারকে হায়ার করবে, একজন এমন যার এক শটে সব সমাপ্তি ঘটবে। পরিকল্পনা অনুযায়ী এসান তার কাজ সম্পূর্ণ করে। বুকের ভেতরটা হালকা লাগলো, চোখে এক অদ্ভুত অন্ধকার নেমে আসে। রাতুল, এবার তোর কাহিনী শেষ। নিজ মনে এসান কঠিন স্বরেই বলেছে। মাগরিবের নামাজ পড়ে মেহনুর জায়নামাজে বসেছিল। শান্ত পরিবেশে চোখ বন্ধ বসে আছে, কিন্তু হঠাৎ কক্ষে প্রবেশ করে এসা আমিনা বেগম, এনিসা বেগম এবং আয়েশা বেগম। তাদের দেখে মেহনুর চোখ খুলে অতঃপর তাড়াতাড়ি জায়নামাজ ছেড়ে দ্রুত দাঁড়িয়ে যায়। চোখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। ভরকে যাওয়ার কারণে তাদের হাতে সাজানো 3টি থালা ছিল। মনে হচ্ছে এই একটি অদৃশ্য পরিকল্পনার সূচনা। তারা একে একে থালাগুলো বিছানায় রাখেন। মেহনুর কিছু বলতে যাবে, তখনই এসা ওকে হাত টেনে বিছানায় বসিয়ে দেয়। মেহনুর শ্বাস আটকে হতবাক হয়ে বলে, কি করছো তোমরা? এসব কি? তখনই আয়েশা বেগম ঠান্ডা কণ্ঠে বলেন, মেহনুর,
আজ তোমার আর এহসানের বিয়ের 2 দিন হয়ে গেছে, অথচ তোমাদের সোহাগ রাতের কোনো ব্যবস্থা করা হয়নি, তাই আজ সে ব্যবস্থা করা হবে। মেহনুর তার কথা শুনে ভয়ানকভাবে আতকে উঠে এক লাফে উঠে দাঁড়িয়ে বাজখায় কঞ্চে বলে, কি সব বলছো তোমরা? উনি আমার চাচা হন, চাচা আমার। ওনার সাথে এমন কিছু কখনোই সম্ভব নয়। পাগল হয়ে গেছো তোমরা। আরে আমি কি মানুষ? তোমরা আমাকে একটু তো নিস্তার দাও। এনিসা বেগম ধীরে ধীরে মেহনুরের হাত ধরে টেনে নিয়ে বিছানায় বসিয়ে দেন, তার মাথায় হাত বুলিয়ে বলে, দেখ, এটা এই বংশের নিয়ম। এহসান এখন তোর স্বামী, তাকে তার প্রাপ্য মর্যাদা ও অধিকার দিতে হবে। মেহনুর এমন উত্তর পেয়ে ততে তত চেপে বলে, আমি তো তাকে স্বামী হিসেবে মানি না, তাহলে এসব বাজে রাতের কি দরকার? আয়শা বেগম শীতল সুরে বলেন, তুমি মানো বা না মানো, এটা চিরসত্য, তুমি এখন এহসানের অধীনস্থ, আর তার খুশি হওয়ার তোমার দায়িত্ব। আমিনা বেগম সান্ত্বনা সুরে বলেন, মেহনুর, তুমি বুঝতে পারছো না? তুমি যদি এমন না করো, হয়তো এহসান বড় কিছু করতে পারে। মেহনুর সারা শরীরে একটা শূন্যতা অনুভব করে, তার মুখ থেকে একটি শব্দ বের হয় না, এক অসহায় ভর করে। এই মুহূর্তে মন চাচ্ছে এক তোরে বাড়ি ছেড়ে চলে যেতে, গিয়ে নিজের আব্বুর বুকে লুকিয়ে যেতে, কিন্তু সে জানে এমন কিছু করা সম্ভব নয়। তার চারপাশে যেন শুধুই অন্ধকার, অমানবিকতা। তাদের আচরণের কোনো মানবিক অনুভূতি আছে কি? তারা কি মেহনুরের মন বুঝছে? না, বুঝে না তো। তারা যদি বুঝতো তবে কি এমন করতো? না, করতো না। এদিকে মেহনুরকে স্তব্ধ হয়ে যেতে দেখে এসা হতাশ হয়ে ধীরে ধীরে একটা ডালা থেকে মেহেদি বের করে এবং মেহনুরের হাত নিজের হাতে নিয়ে কামিজের হাতা গুটিয়ে লাগিয়ে দেয়। এসা ভেতরটাও তোলপাড় হয়ে যাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই তার। সে নিরুপায়। মেহনুর এশার দিকে তাকায়, চোখে এক ধরনের নিঃশব্দ কষ্ট, কিন্তু আফসোস, নিজের কিছুই করার নেই। তার হাতে কিছু নেই, শুধু নিজের অস্তিত্বের প্রতি এক অদৃশ্য ঘৃণা জন্মাচ্ছে এখন। কারণ এহসানের বলেছিল মেহনুর তার এক পবিত্র অস্তিত্ব। আমেনা বেগম মেহনুরের অন্য হাতে মেহেদি লাগিয়ে দেয়। মেহনুর শূন্য চোখে তাদের কাজ দেখে। এই বাস্তবতার সঙ্গে সে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করতে পারছে না সে। ইনিসা বেগম আর আয়েশা বেগম কক্ষ থেকে চলে যান, কারণ বাড়ির পুরুষদের চা নাস্তা তৈরি করে দিতে হবে। তখন এহসানও অফিস থেকে চলে এসেছে। সে যখন সিঁড়ি বেয়ে কক্ষে যেতে যাবে, তখন ইনিসা বেগম বলেন, আব্বা, এখন কক্ষে যেও না, অন্য কক্ষে যাও। এহসান সব কিছু বুঝে যায়। মায়ের কথা মতন অন্য কক্ষে গিয়ে গোসল করে পাঞ্জাবি পাজামা পরে বাগানে বসে জমি জমার হিসাব করতে থাকে বাপ ভাইয়ের সাথে। এশার আজান শোনা যায়। মেহনুরকে এশা ও আমিনা ধীর কণ্ঠে বলেন, যাও, নামাজ পড়ে নাও হাত ধুয়ে। মেহনুর কাঠের পুতুলের মতো নির্বিকার ভাবে তাদের নির্দেশ অনুসরণ করে অজু করে এসে নামাজে দাঁড়িয়ে যায়। এশা তখন কিছু গোলাপ নিয়ে এসে পুরো কক্ষ সাজিয়ে নেয়, কয়েকটি মোমবাতি জ্বালিয়ে দেয়। ঘরটি এখন ফুলের ঘ্রাণে ভরপুর। মোমো গড়ছে। অন্যদিকে মেহনুর নামাজ শেষে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এশা ও আমেনার দিকে। তার মনে প্রশ্ন আসে, তারা তো মেয়ে, তাহলে কিভাবে অন্য একটি মেয়ের ভেতরে অনুভূতি অনুভব করতে পারছে না? আর তাদের বা কি করার? এই তালুকদার মঞ্জিলে তো পুরুষদের ওপরে ওঠা সম্ভব নয়, তাই তারাও ওর মতোই নিরুপায়। মেহনুর নিজের হাতের দিকে তাকায়। 2 হাতের মেহেদি দেখে তার মনটা বিষাদ হয়ে ওঠে। গাঢ় রঙের মেহেদি লাগানো হাতগুলো দেখে মেহনুর ভাবতে থাকে, আজ যদি এমনটা না হতো তাহলে খুশির সাথে আমিও মেহেদি পরতাম। কাল তো আমার আকদ ছিল রায়ানের সঙ্গে, কত স্বপ্ন ছিল, অথচ কিছুই হলো না। উল্টো আজ এমন একজনের জন্য মেহেদি পড়তে হচ্ছে যে আমার জীবনের সবচেয়ে ঘৃণিত পুরুষ, যে শুধু কলঙ্কের ছোঁয়া। মেহনুরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তার নিজের অস্তিত্বের প্রতি এক ধরনের ঘৃণা সৃষ্টি হচ্ছে। মেহনুরের নামাজ শেষ থেকে এসা একটা প্লেটে খাবার নিয়ে আসে। তারপর মেহনুরের সামনে বসে দুপুরের মতো তার সামনেই 2 লোকমা খাবার ধরে। মেহনুর ছলছল চোখে একবার এশার দিকে তাকায়, তারপর নিঃশব্দে গুনে গুনে মাত্র 4 লোকমা ভাত খায়। তারপর আর মুখে নেয় না। এশা তাকে জোর করে কিছু খেতে বলে না, কারণ সে জানে মেহনুরের ভিতরে কি চলছে।
খাবার খাইয়ে মেহনুরকে সাজিয়ে দেওয়ার জন্য সবাই প্রস্তুত হন। ঘরের পরিবেশটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠেছিল। এসব আমিনা মিলে তন্ন তন্ন করে প্রস্তুতি নিচ্ছিল। অতঃপর সেই থালা থেকে একটা খয়েরি কালারের নেটের শাড়ি বের করে তাকে পরানো হয়। শাড়িটি গায়ের উপর কোমর ভাব বসে যায়, যেন তার শরীরের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো ফুটিয়ে তোলে। তারপর মেহনুরের ঘন চুলগুলো ছেড়ে দেওয়া হয়, সেগুলোকে সুন্দর করে আঁচড়ানো হয়, যেন আকাশের নীলাভ দুতাল বাতাসের মতো গড়িয়ে গড়িয়ে আসে। মেহনুরকে যত্ন করে সাজানো হচ্ছিল, উদ্দেশ্য তাকে পরিপূর্ণ রূপে তুলে ধরা। হালকা লিপস্টিক তার গোলাপি অধরে লাগানো হয়, সুন্দর করে কাজল দিয়ে দেওয়া হয় তার মায়াবী চোখে। সাজানো শেষে মেহনুরকে আয়নার সামনে দাঁড় করানো হয়। আজ প্রথমবার জীবনে সাজলো মেহনুর। অনেক অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে। সারা জীবন কখনো সে সাজেনি। সাজগোজ তার পছন্দ না। সে ভাবতো সাজতে হবে নিজের স্বামীর জন্য, তার হালাল পুরুষের জন্য, কিন্তু আজ তাকে এক পাপের জন্য সাজতে হচ্ছে। তার ভেতর থেকে এক ভয়ানক অশান্তি অনুভব হয়। নিজের নারীত্বের প্রতি এক অজানা ঘৃণা সৃষ্টি হচ্ছে আজ। তার দৃষ্টি আয়নায় তার নিজের শরীরের উপর স্থির। এটা কি আমি? মেনু নিজেকে চিনতেই পারে না। আজ যে নারীত্ব তাকে গর্বিত করা উচিত ছিল, আজ তা পরিণত হয়েছে এক অন্ধকার অধ্যায়ে। শাড়িটি এমনভাবে পরানো হয়েছিল, পেটের কিছু অংশ স্পষ্ট দেখা যাচ্ছিল। মেনুর ভয়ে ভয়ে নিজের শরীর দিকে তাকায়। বুকের ভেতর এক তীব্র সংকোচ সৃষ্টি হয়। ভয়, ভয় আর ভয়, এ যেন এক অভিশাপের মতো তাকে গ্রাস করেছে। তার দম বন্ধ হয়ে আসছে এটা ভেবে ভেবে যে কিছু সময় পর এহসান তাকে স্পর্শ, তাকে ভোগ করবে। নিজের সর্বাঙ্গে ওই অপবিত্র হাতের স্পর্শ পাবে। নিজের অস্তিত্ব ওই পাপিষ্ঠ পুরুষের সাথে বিলীন হয়ে যাবে। চোখে পানি জমে আসে, কিন্তু এই মুহূর্তে যে কাদা নিষেধ। তখনই মেহনুরের কানে আমিনা বেগমের কথাটি কাশতে থাকে। মেহনুর, খেয়াল রেখো এহসান যাতে তোমার উপর সন্তুষ্ট থাকে। তোমার স্বামীকে খুশি করার দায়িত্ব তোমার। এই কথা যেন মেহনুরের ভেতরে আরো একটি নতুন যন্ত্রণা সৃষ্টি করে। কেন তাকে এমন করতে বলা হচ্ছে? তার আত্মসম্মান, তার স্বাভাবিক সত্তা, সেটাই কেন এহসানের সন্তুষ্টির জন্য চলে যাচ্ছে? হ্যাঁকে হ্যাঁকেই সবাই কক্ষ ত্যাগ করেন। মেহনুর এক দীর্ঘশ্বাস নেয়। বুকের ভেতর ভীষণ উত্তেজনা, বিষণ্ণতার ভয় একসঙ্গে ঘূর্ণমান হয়ে উঠে। ধীর পায়ে বেলকুনির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে, বলে, আজ যে সব শেষ হয়ে যাবে ওই পাপের হাতে। এহসান থমকে দাঁড়ায় ঘরের সামনে এসে, কিন্তু সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢোকার শক্তি পাচ্ছে না। বুকের ভেতর ধুকপুক করছে, শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। কতটা ভয়ঙ্কর সুন্দর এই অনুভূতি! এমনটা তো কখনো হয়নি তার সঙ্গে। মেহনুরের রূপ আজ হয়তো অন্য মাত্রায় পৌঁছে গেছে। তার সৌন্দর্যের গভীরতা শুধু আল্লাহই জানেন। এই নারী কতটা আবেদনময়ী হতে পারে বিনা সাজে, তা তো জানে এহসান। আর আজ সবই তো মেহনুরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে। কেমন দেখা পেশি! এহসান আর কল্পনা করতে পারছে না। হাজারো সংকোচ নিয়ে অবশেষে কক্ষে প্রবেশ করে সে। কলিজা ধরফর করছে। এতটা ধরফর তো 7-8 জন মানুষকে একসঙ্গে খুন করতেও করেনি। ভেতরে প্রবেশ করতেই এক মিষ্টি ঘ্রাণ নাকে আঘাত করে, যা ফুলের সুবাস। সারা কক্ষে অসংখ্য মোমবাতি জ্বলছে। আলোর ছটায় এক অপূর্ব দৃশ্য সৃষ্টি হয়েছে। আল্লাহর হুকুমে যেন এই সৌন্দর্য। এহসান ধীরে ধীরে সামনে এগোয়, কিন্তু পা যেন ভারী হয়ে এসেছে, সামান্য কাঁপছে। বুক ভরা শ্বাস নিয়ে দরজার পর্দা সরিয়ে পা রাখে সেই আসল কক্ষে, যেখানে তার রানী অপেক্ষা করছে। মেঝেতে পা রাখতেই সামনে তাকায়। বুকের ভেতর থক করে উঠে সামনে দাঁড়িয়ে আছে তার মায়াবতী। অন্যদিকে তাকিয়ে আছে মেনুর, পেছনে ফিরে আছে পরনে খয়েরি রঙের শাড়ি। পাতলা শাড়ির আড়ালে ধপধপে সাদা শরীরে অবয়ব ফুটে উঠেছে আবছা আবছা ভাবে। তার হাঁটুর নিচ পর্যন্ত নেমে আসা এলোমেলো চুল এক অনন্য আকর্ষণ তৈরি করেছে। আহা, এতে যেন এহসানের হৃদয় গলে যাচ্ছে। অজান্তে হাত পা কাঁপছে তার। ধীরে ধীরে আপন নারীর দিকে এগিয়ে যাচ্ছে সে। মেহনুর তখন আকাশের দিকে তাকিয়েছিল। এহসানের উপস্থিতি টের পেয়ে ধীরে ধীরে ফিরে তাকায়।
সেই দৃষ্টি এহসান স্তব্ধ হয়ে যায়। সেই গোলাপি ঠোঁট সামান্য লিপস্টিকের ছোঁয়ায় আরো মোহময় হয়ে উঠেছে। আর সেই আঁখি জোড়া, সেই মারাত্মক আঁখি যার গভীরতা একবার হারিয়ে গেলে আর ফিরে আসার উপায় থাকে না। তার মধ্যে কাজল টেনে দেওয়া হয়েছে, এতে আরো ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠেছে এই আঁখি। মনে হচ্ছে এই দুই আঁখিতেই ডুবে যেতে। শাড়ি পাতলা আঁচল শরীরের অবয়ব স্পষ্ট করে তুললেও তার দৃষ্টি সেখানে টিকে নি। সে আটকে আছে ওই ভয়ঙ্কর সুন্দর আঁখি জোড়ায়। মেহনুর অনুভব করে এহসানের তীব্র চাহনি। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকার পর আচমকা হেসে বলে, তাকিয়ে আছেন যে, ভোগ করবেন না?